সেদিন লাইব্রেরিটা ছিল অন্য সময়ের চেয়ে একটু বেশি চুপচাপ। আমার নতুন চামড়ার জুতো লাইব্রেরির ধূসর লিনোলিয়ামের মেঝেতে খসখস শব্দ করছিল। ঘষাঘষির গম্ভীর আর খসখসের শব্দটা আমার সবসময়ের হাঁটার পরিচিত শব্দের মতো নয়। যতবার নতুন জুতো কিনতাম তার নতুন শব্দের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লেগে যেত আমার। বই দেয়া নেওয়ার টেবিলে এমন একজন মহিলা বসেছিলেন যাকে আমি আগে কখনো দেখিনি। মোটাসোটা একটা বই পড়ছিলেন তিনি। বইটা কেন যেন অতিরিক্ত চওড়া। তাকে দেখতে এমন লাগছিল যেন তিনি তার ডান চোখ দিয়ে বইটার ডান দিকের পাতা আর বাম চোখ দিয়ে বাম দিকের পাতা পড়ছেন। মাফ করবেন, আমি বললাম। তিনি বইটা ঠাস করে বন্ধ করে ধপ করে টেবিলে রাখলেন। তারপর সরু চোখে আমার দিকে তাকালেন। আমি এসেছিলাম এই বইগুলি ফেরত দিতে। কাউন্টারের উপরে আমার হাতের বই দুটো রাখতে রাখতে আমি বললাম, একটা বইয়ের নাম সাবমেরিন কি করে বানায়, আর আরেকটা হলো মেষ পলকের স্মৃতি। বই দুটো ফেরত দেবার তারিখ জানার জন্যে লাইব্রেরিয়ান তাদের উপরের পাতা উল্টে ভেতরের দিকটা দেখে নিলেন। ফেরত দেবার তারিখ পেরিয়ে যায়নি। এসব ব্যাপারে আমি বরাবর সতর্ক। কোনো কিছুই সময় পার করে হাতে রাখি না। আমার মা আমাকে এভাবেই শিখিয়েছেন। আমার পড়া বইটিতে মেষপালকের অবস্থাও আমার মতো। তারা যদি তাদের নিয়মের সঙ্গে তাল মিলিয়ে না চলে তাহলে ভেড়াগুলো একেবারে হাতছাড়া হয়ে যায়। বই দুটোয় জমা দেবার নকশাওয়ালা কার্ডের উপর লাইব্রেরিয়ান ফেরত পাওয়া গেছে সিল মেরে দিয়ে নিজের চওড়া বই পড়ায় মনোযোগ দিলেন। আমি আসলে কিছু বইয়ের খোঁজে এসেছিলাম। আমি বললাম, ওই সিঁড়ি ধরে নিচে নেমে ডান দিকে ঘোরো। বই থেকে চোখ না উঠিয়ে তিনি বলে গেলেন, তারপর সোজা করিডোর পেরোলে দেখবে রুম নম্বর 107। অনেক লম্বা একটা সিঁড়ি ধরে আমি নিচে নেমে এলাম। ডান দিকে ঘুরলাম। তারপর অন্ধকার একটা করিডোর ধরে হাঁটতে লাগলাম। যতক্ষণ না নিশ্চিত হয়েছি যে আমি 107 নম্বর রুমের সামনে এসে পৌঁছেছি। ওই লাইব্রেরিতে আমি আগে বহুবার গিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কি, সেখানে যে মাটির নিচেও একটা তলা আছে এটা আমার কাছে ছিল নতুন খবর। দরজায় টোকা দিলাম আমি। প্রতিদিন যেভাবে কোনো দরজায় টোকা দিই তেমনি হালকা টোকা দিয়েছিলাম। তবু যেন এমন কর্কশ শব্দ হলো যে মনে হচ্ছিল কেউ বেসবল খেলার ব্যাট দিয়ে বাড়ি মেরে নরকের দরজা ভেঙে বেরিয়ে আসতে চাচ্ছে। ভয়ানক শব্দটা করিডোরে ঘুরে ঘুরে প্রতিধ্বনিত হতে লাগলো। দৌড়ে পালিয়ে যাওয়ার জন্যে আমি যেই ঘুরে গেলাম, এক পাও এগোতে পারলাম না। যদিও আপ্রাণ চেষ্টা করেছিলাম, কারণ এই শিক্ষা দিয়ে তো আমাকে বড় করা হয়নি। আমার মা আমাকে শিখিয়েছেন যে তুমি যদি কোনো দরজায় টোকা দিয়ে ফেলো, ভেতর থেকে কেউ উত্তর না দেওয়া পর্যন্ত তোমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। ভেতরে এসো। ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ ভেসে এলো। শব্দটা তেমন জোরে নয়, অথচ আমার কানে ভয়ানকভাবে বাজল। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। ঘরে ঠিক মাঝখানে দেখলাম ছোট্ট আর পুরনো এক টেবিলের পেছনে ছোটখাটো একটা বুড়ো মানুষ বসে আছে। বিন্দু বিন্দু অসংখ্য কালো তিলে ঠাসা তার মুখটা দেখতে অজস্র মৌমাছি শান্ত হয়ে বসে থাকা মৌচাকের মতো। বুড়ো লোকটার মাথা ভরা টাক আর চোখে পুরো কাচের চশমা। তবে তার মাথার টাকটা মনে হলো অসম্পূর্ণ, কারণ বেশ কিছু কোঁকড়ানো সাদা চুল দেখলাম তার মাথার দুপাশে যেন আলগাভাবে আটকানো আছে। ভালোভাবে বলতে গেলে তার মাথাটা দেখতে পর্বতের উপরের দাবানলের পোড়া কোনো জঙ্গলের মতো। আসো, ভেতরে আসো খোকা, বুড়ো লোকটি বললেন। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমি কিছু বই খুঁজছিলাম, ধীরে ধীরে বললাম। কিন্তু আমি বুঝতে পারছি যে আপনি এখন ব্যস্ত। আমি আবার পরে কখনো আসবো না হয়? বোকা ছেলে, বুড়ো লোকটা জবাব দিল। এটাই তো আমার কাজ, মানে এটাই আমার পেশা। আমি কখনোই বেশি ব্যস্ত নই।
বলো কি ধরনের বই তুমি খুঁজছো? আমি যেমন করেই পারি সেসব কোথায় পাবে না পাবে তোমাকে জানাবো। কথা বলার সময় কি হাস্যকরই না দেখাচ্ছে লোকটাকে, ভাবলাম আমি। আর তার মুখের প্রত্যেকটা বিন্দু ভারী অদ্ভুত। তার কান থেকে কিছু লম্বা লম্বা চুল বেরিয়ে এসেছে, থুতনির নিচে কিছু কোঁকড়ানো চামড়া এমনভাবে ঝুলছে যেন বাতাস বেরিয়ে চুপসে যাওয়া বেলুন। কি হলো ছোট্ট বন্ধু, এখন বলো দেখি তুমি ঠিক কি বই খুঁজছো? আমি জানতে চাচ্ছি অটোমান রাজ্যে কর কি করে আদায় করা হতো। আমি উত্তর দিলাম। বুড়ো লোকটার চোখ দুটো সঙ্গে সঙ্গে চকচক করে উঠল। ও আচ্ছা, সে বলল, অটোমান রাজ্যের কর আদায়ের নিয়ম পড়ার জন্য এমন মজাদার বিষয় পৃথিবীতে আর যদি একটাও থাকতো। বিষয়টা বলার পর থেকেই আমার ভেতরে অস্বস্তি শুরু হলো। সত্যি কথা বলতে কি, অটোমান রাজ্যের কর আদায়ের নিয়মকানুন জানার বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। ঘটনাটা হয়েছিল কি, স্কুল থেকে বেরিয়ে ফেরার পথে আমার মাথায় কেন যেন হুট করে ওই বিষয়টা এলো। আমি ভাবছিলাম, আচ্ছা অটোমান রাজ্যে কর আদায় করতো কিভাবে? এরকম একটা সাধারণ চিন্তা থেকে প্রশ্নটা মাথায় ঘুরছিল। ঘটনা হলো, সেই ছোটবেলা থেকে আমার মা আমাকে বলতেন, যখনই তোমার মনে কোনো প্রশ্ন আসবে যার উত্তর তোমার কাছে নেই, তুমি সোজা লাইব্রেরিতে চলে যাবে আর সেই বিষয় নিয়ে লেখা বই খুঁজে বের করবে। থাক, দয়া করে ওই বিষয়ের উপর বই খুঁজবেন না। আমি বললাম, আমার মনে হচ্ছে আমার জন্য ওটা সেরকম দরকারি না। আর বিষয়টা বলতে গেলে প্রাতিষ্ঠানিক, তাছাড়া হাজার হলেও আমি আসলে ওই থমথমে ভয়ে গা ছমছম করা ঘরটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে চাচ্ছিলাম। আমার সঙ্গে ফাজলামো করো না, বুড়ো লোকটা দুম করে বলে দিল। অটোমান রাজ্যের কর আদায়ের নিয়মকানুনের উপরে বিশাল ভলিউম বইয়ের সংগ্রহ আছে আমাদের কাছে। তুমি কি এখানে লাইব্রেরিতে খামাখা খেলাধুলো করতে এসেছো? এরকম কোনো ভাবনা ছিল নাকি তোমার? তা নয় স্যার, আমি মিনতি করে বললাম। বিশ্বাস করেন, তেমন এক ফোঁটা ইচ্ছেও আমার ছিল না। ভয়াবহ কোনো বিষয় নিয়ে আমি কখনো হাসি তামাশা করি না। ঠিক আছে, তাই যদি হয় তবে আমি ফিরে না আসা পর্যন্ত ঠিক এখানে লক্ষ্মী ছেলে হয়ে অপেক্ষা করো। নিশ্চয়ই স্যার, আমি বললাম। বুড়ো লোকটা নড়ে চড়ে তার চেয়ার থেকে উঠল, চেয়ারের পেছন দিয়ে ঘুরে গেল। তারপর ঘরটির পেছনের দেয়ালের একটা স্টিলের দরজার দিকে এগোতে লাগলো। দরজাটা খুলে ফেলল আর পরপরই সেদিকে অদৃশ্য হয়ে গেল। আমি টানা 10 মিনিট সেখানে একভাবে দাঁড়িয়ে থাকলাম, অপেক্ষা করছিলাম কখন সে ফিরে আসে। ঘরের ছাদে বাতির ছায়ার নিচের দিকটায় কতগুলো কালো পোকা সামনে আঁচড় কাটছিল। শেষ পর্যন্ত বহুক্ষণ বাদে বুড়ো লোকটা ঘরে ফিরে এলো। তার হাতে 3টা মোটা মোটা বই, প্রত্যেকটা বই সাংঘাতিক পুরনো, আর সেগুলোর কারণে ঘরের বাতাসে কাগজের বানানো কৃত্রিম গোলাপের প্রাচীন গন্ধ ছড়িয়ে পড়ল। প্রত্যেকটা বই সাংঘাতিক পুরনো, আর সেগুলোর কারণে ঘরের বাতাসে কাগজের বানানো কৃত্রিম গোলাপের প্রাচীন গন্ধ ছড়িয়ে পড়ল। নাও, এসব নিজেই দেখে শুনে নাও, বুড়ো লোকটা বলল। তার মুখে তৃপ্তি লেগেছিল। আমাদের কাছে অটোমান রাজ্যের কর আদায়ের নিয়মকানুনের উপর বিস্তর বই আছে। তার মধ্যে অটোমান রাজ্যের কর আদায়ের নিয়ম, অটোমান রাজ্যের কর আদায়কারীর ডায়েরি, আর অটোমান টার্কিশ রাজ্যে কর অনাদায় এবং তার শাস্তি, এই 3টে বই খুবই গুরুত্বপূর্ণ, খুবই চমৎকার সংগ্রহ। কিন্তু পড়লে তোমাকে স্বীকার করতেই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি ভদ্রভাবে বললাম। বইগুলো হাতে নিয়ে আমি দরজার দিকে এগোলাম। এরকম তাড়া করো না, বুড়ো লোকটা পেছন থেকে হুঙ্কার দিয়ে উঠল। এই বই 3টি এখানে বসেই পড়তে হবে, কোনো কারণেই এগুলি এই লাইব্রেরির বাইরে নেওয়া যাবে না। লোকটা সত্যি বলছে। প্রত্যেকটা বইয়ের মেরুদণ্ড বরাবর লাল লেবেল লাগানো, কেবলমাত্র লাইব্রেরিতে ব্যবহারযোগ্য। এই বইগুলো পড়তে হলে তোমাকে ভেতরের একটা ঘরে বসে পড়তে হবে, বুড়ো লোকটা জানিয়ে দিল। আমি চট করে আমার ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। তখন 5টা 20 বাজে, কিন্তু লাইব্রেরির বন্ধের সময় তো প্রায় হয়ে এসেছে। আর আমি যদি রাতের খাবারের আগে বাড়িতে উপস্থিত না হই তবে আমার মা খুব চিন্তায় পড়ে যাবেন।
জঙ্গলের মতো ঘন দুটো ভ্রু কুচকে কপালের উপরে এক লাইনে নিয়ে এলো বুড়ো লোকটা। লাইব্রেরি কখন বন্ধ হবে সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, খানিকটা রেগে গিয়ে উচ্চারণ করলেন তিনি। ওরা তখনই দরজা বন্ধ করবে যখন আমি তাদেরকে তা করতে বলবো। যদি বলি খোলা থাকবে তবে খোলাই থাকবে, কিন্তু কথা সেটা নয়। এখানে আসল কথা হলো এই যে আমি তোমাকে বইগুলো পড়ার জন্য এত সাহায্য করছি, তার কোনো মূল্য তোমার কাছে কি নেই? তুমি কি মনে করো প্রচণ্ড ভারী এই 3টে বই আমি আমার নিজের জন্য এই ঘরে বই আনলাম? আমি কি শরীর চর্চা করছি? মাফ করবেন, আমি তাড়াতাড়ি তার কাছে ক্ষমা চাইলাম। আমি কখনো কাউকে এতটা বিরক্ত করতে চাইনি। আমি আসলে বুঝতেই পারিনি যে এই বইগুলো আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। বুড়ো লোকটা জোরে সোরে একটা গলা খাকারি দিয়ে উঠল, তারপর একটা টিস্যুর মধ্যে একদলা কফ ফেলল। তার নাকের উপরের কালো মোটা ফ্রেমের চশমাটা মনে হলো রাগের চোটে কয়েকটা লাফ দিল। তুমি কি জানতে আর জানতে না সেসব নিয়ে এখন কথা বলা অর্থহীন। উপরের ঠোঁট ফুলিয়ে বুড়ো লোকটা চিৎকার করে উঠল, আমার বয়স যখন তোমার মতো ছিল, সামান্য কিছু পড়ার সুযোগ পেলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, আর সেই জায়গায় তোমাকে দেখো বিড়বিড়িয়েই আমাকে সময়ের কথা মনে করিয়ে দিচ্ছ। বাড়িতে রাতের খাবারের জন্য দেরি হবে বলে আফসোস করছো। কত সাহস! আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো আর পড়ব, আমি বললাম। তবে আমি ঠিক 30 মিনিট পড়ব। আমি আসলে কাউকে মুখের উপরে না বলতে পারি না, আর আমি কিন্তু 30 মিনিটের বেশি একদম থাকতে পারবো না। আমি যখন খুব ছোট ছিলাম, স্কুল থেকে বাসায় ফেরার পথে আমাকে একটা কালো কুকুর কামড়ে দিয়েছিল, আর তারপর থেকে আমি যদি সামান্য দেরি করেও ফেলি, মা আমার সঙ্গে অদ্ভুত ব্যবহার করেন। বুড়ো লোকটার মুখে সামান্য হাসি দেখা গেল। যাই হোক, তুমি এখন পড়ার জন্য থাকছো তো? অবশ্যই, তবে 30 মিনিটের জন্যে। ঠিক আছে, পড়তে চাইলে আমার পেছনে পেছনে আসো, বুড়ো লোকটা বলল। করিডোর ধরে সামান্য এগোতেই একটা বাঁকে এসে পৌঁছলাম। বুড়ো লোকটা ডান দিকে ঘুরল, সেখান থেকে আরেকটু সামনে গেলে আরেকটা বাঁক, সেখানে সে ধরল বামের করিডোর, আর তারপর থেকে কেবল বাঁক আর বাঁক, একের পর এক বাঁক। প্রতিটা মোড়ের কাছে এসে বুড়ো লোকটা বিন্দুমাত্র চিন্তা না করেই নতুন একটা দিকে হাঁটা শুরু করছিল। একবার ডানে তো আরেকবার বামে, তার মধ্যে আবার কখনো হুট করে সে একটা দরজা খুলে নিয়ে হেঁটে যাচ্ছিল, আর আমরা সম্পূর্ণ নতুন অন্য একটা করিডোরের ভেতর দিয়ে এগোচ্ছিলাম। আমার তখন মেজাজ খারাপ হয়ে গেল। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। একটা শহরের প্রধান লাইব্রেরির মাটির নিচের তলায় এমন ভয়ানক আর অদ্ভুতরে গোলক ধাঁধায় থাকবে কেন? মানে আমি বলতে চাচ্ছিলাম, জনগণের জন্য বানানো যে লাইব্রেরি, সেখানে বরাবর টাকা পয়সার টানাটানি লেগে থাকার কথা, তাই বিল্ডিং হবার কথা ছোটোখাটো, যতটুকু না হলেই নয়। এরকম ঘোরালো পেঁচালো গোলক ধাঁধার তো প্রশ্নই ওঠে না। আমার মনে হলো বুড়ো লোকটাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা জরুরি, কিন্তু আবার ভয়ও হলো যে আমার প্রশ্ন শুনেই সে না আবার আগের মতো চিৎকার শুরু করে দেয়। এলোমেলো করিডোরের এক প্রান্তে আমরা শেষ পর্যন্ত একটা স্টিলের দরজার সামনে এসে পৌঁছলাম। বিশাল সেই দরজার উপরে একটা সাইনবোর্ড ঝুলছে, লেখা পড়ার ঘর। ঘরটি জুড়ে মধ্যরাতের কবরস্থানের মতো শীতলতা আর নীরবতা। বুড়ো লোকটা তার ঢিলেঢালা কাপড়ের পকেট থেকে বড় একটা চাবির রিং বের করল। তারপর সেই রিংয়ে ঝুলে থাকা অসংখ্য চাবি নাড়াচাড়া করে খুবই পুরনো গোছের একটা চাবি বেছে নিল। স্টিলের দরজার তালায় ঢোকালো সেই চাবিটা। আমার দিকে হাসি হাসি মুখ করে দ্রুত তাকিয়ে নিল একবার, তারপর চাবিটা ডান দিকে মোচড় দিল। চাবির চাপে তালার বেলটা সরে যাওয়ার সময় পুরনো ধাঁচের ক্যাচক্যাচ শব্দ করিডোরে ছড়িয়ে পড়ল। দরজা লম্বা শব্দ করে ধুলো উড়িয়ে ধীরে ধীরে খুলে গেল। হয়ে গেল, এই হলো তোমার পড়ার জায়গা, বুড়ো লোকটা বলল। এবারে তুমি ভেতরে যেতে পারো। এই ঘরের ভেতরে? আমি অবাক হলাম। হ্যাঁ, এই ঘরের ভেতরেই, কিন্তু এখানে তো ঘুটঘুটে অন্ধকার। শুনলে মনে হবে আমি যাব না বলেই প্রতিবাদ করলাম।
কিন্তু এটা সত্যি যে সেই ঘরের ভেতরে ছিল এমনই অন্ধকার যেন কৃষ্ণ গহ্বরের মধ্যে কোথাও একটা ফুটো করে তাকিয়ে আছি। বুড়ো লোকটা এবারে সোজা হয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তখন কেন যেন হঠাৎ করে তাকে বিশাল লম্বা চড়া মনে হচ্ছিল। আর ঠিক তখনই তার ঘন ভ্রুর নিচে চোখ দুটো এমনভাবে জ্বলে উঠল যেন শেষ বিকেলের আলোয় দেখা কোনো ছাগলের চকচকে চোখ। আচ্ছা, তুমি কি সেই রকম একটা ছেলে যে কিনা সব কিছুতেই কোনো না কোনো খুঁত খুঁজে পায়? মানে বিষয়টা যতই জরুরি হোক তবু? বিশ্বাস করেন স্যার, আমি মোটেও তেমন ছেলে নই, কিন্তু ঘরটার ভেতরে তাকিয়ে আমার সত্যি সত্যি এমনটা মনে হলো। শোনো, তোমার আবল তাবল কথা যথেষ্ট হয়েছে, বুড়ো লোকটা বলল। যারা তাদের জন্য কেউ ভালো কিছু করতে চেষ্টা করছে দেখেও তাকে অগ্রাহ্য করে, সমস্ত কিছুতে একগাদা অজুহাত তৈরি করে, তাদের আমি দুই চোখে দেখতে পারি না। এরকম লোকেরা সব জায়গাতেই থাকে, অকর্মণ্য একেবারে। আমাকে মাফ করবেন দয়া করে, আমি ক্ষমা চাইলাম। আর আমি অবশ্যই পড়ার জন্যে এই ঘরের ভেতরে যাব। আমি কেন সবসময় এমন করি, যখন কিনা একটা বিষয় আমি সত্যি একমত হতে পারছি না, তখন অন্য কাউকে কেন আমি আমার ইচ্ছের উপর জোর খাটিয়ে দিই? এই দরজার ওপাশে দেখবে একটা সিঁড়ি আছে, বুড়ো লোকটা বলল। সিঁড়িটার রেলিং টাইট করে ধরবে, যেন আবার পড়ে না যাও। ঘরটিতে ঢোকার সময় আমি প্রথমে পা দিলাম। বুড়ো লোকটা তখন আমাদের পেছনের দরজাটা লাগিয়ে দিল। সামনে পেছনে সবকিছুই মুহূর্তে গাঢ় অন্ধকারে ডুবে গেল। দরজার টালাটায় লোকটার চাবি ঘোরানোর শব্দটা আমি স্পষ্ট শুনতে পেলাম। আপনি দরজার তালা লাগালেন কেন? এটাই এখানকার নিয়ম। এই দরজা অবশ্যই সবসময় তালা লাগিয়ে রাখতে হবে। আমার তখন আর কি বা করার ছিল? আমি হাতড়ে হাতড়ে সিঁড়ি ধরে নামতে লাগলাম। সিঁড়িটা ছিল অসম্ভব লম্বা, এতই লম্বা যেন মনে হলো নামতে নামতে ব্রাজিলে চলে যাব। রেলিংয়ের উপরে ধরার জায়গাটার লোহা গুঁড়ো গুঁড়ো জং ধরেছিল, কোনো দিকে এক ফোঁটাও আলো ছিল না। নামতে নামতে শেষ পর্যন্ত আমরা দুজন সিঁড়ির শেষ মাথায় গিয়ে উপস্থিত হলাম। সেখান থেকে খানিকটা সামনে আমি অস্পষ্ট একটা আলো দেখতে পেলাম, খুবই ক্ষীণ একটা আলো। তবু বহুক্ষণ ধরে অন্ধকারের অভ্যস্ত আমার চোখকে ধাঁধিয়ে দেবার জন্য যথেষ্ট। কে যেন সেখানে পেছন থেকে এসে আমার একটা হাত ধরল। দেখলাম ছোটখাটো একটা লোক গায়ে একটা ভেড়ার চামড়া জড়িয়ে দাঁড়িয়ে আছে। এসেছো? এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। ভেড়ার চামড়া জড়ানো লোকটি বলল। শুভ সন্ধ্যা, বললাম আমি। ভেড়ার চামড়াটা সত্যিকারের। ভেড়ার চামড়াটা মানুষের শরীরের প্রতি ইঞ্চি মোড়ানো ছিল, শুধুমাত্র তার মুখের জায়গায় খানিকটা খোলা। তবে সে যাই হোক, ওইটুকুর মধ্যেই তার একজোড়া মমতাময় চোখ চিকচিক করছিল। গায়ের চামড়ার পোশাকটা তাকে বেশ মানিয়েও যাচ্ছিল। ভেড়া মানুষটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, আর তারপর তার চোখ নেমে এলো আমার হাতের ভারী 3টা বইয়ের উপরে। হায় হায়, তুমি এখানে পড়তে এসেছ? মানে আসলেই পড়বে? অবশ্যই পড়তে এসেছি, আমি উত্তর দিলাম। মানে তুমি বলতে যাচ্ছ যে তুমি সত্যি সত্যি ভেবেচিন্তে এখানে এই বইগুলো পড়তে এসেছ? ভেড়া মানুষটার কথা বলার ভঙ্গিটা ছিল খুবই অদ্ভুত। আমি ঠিক বুঝলাম না তার কথার কি উত্তর দেব। এদিকে আসো, ফালতু আলাপ বন্ধ করো, বুড়ো লোকটা আদেশ করলো। তুমি তো এখানে পড়তে এসেছো, ঠিক না? তো ওকে সরাসরি সেটা বলে দিলেই তো পারো। একদম ঠিক, আমি এখানে পড়তে এসেছি। এবার তুমি ভালোভাবে শুনতে পেরেছো তো? বুড়ো লোকটা ভেড়া মানুষের দিকে তাকিয়ে চিৎকার করে বলল। কিন্তু স্যার, ভেড়া মানুষটা কোন রকমে বলল, এ তো একেবারে বাচ্চা। চুপ করো, বুড়ো লোকটা গর্জন করে উঠল। তারপর সঙ্গে সঙ্গেই সে তার পোশাকের পেছনের পকেট থেকে একটা সরু বেত বের করে ভেড়া মানুষের মুখে আড়াআড়ি দিল এক বাড়ি। একে পড়ার ঘরে নিয়ে যাও এক্ষুনি। ভেড়া মানুষকে দেখে মনে হলো দারুণ বিপদে পড়েছে, কিন্তু কিছুক্ষণ আমতা আমতা করে তারপর ঠিকই আমার হাতটা ধরল।
বেতের বাড়িটা তার ঠোঁটের পাশটায় একটা লাল দাগ করে ফেলল। ঠিক আছে, যেতে যখন হবেই চলো। কোথায়? পড়ার ঘরে। আর কোথায়? তুমি তো এখানে ওই মোটা বইগুলো পড়তে এসেছো, ঠিক না? ভেড়া মানুষ আমাকে আরও খানিকটা নিচে এক হলরুমের ভেতরে নিয়ে যেতে লাগলো। বুড়ো লোকটা সামান্য দূরত্ব রেখে আমাদের পেছনে পেছনে আসছিল। ভেড়া মানুষের পোশাকের পেছন দিকে ছোট্ট একটা লেজ। সে যখন হেঁটে যাচ্ছে তখন প্রতিবার পা ফেলার সঙ্গে সঙ্গে সেটা পেন্ডুলামের মতো একবার বাম দিকে তো আরেকবার ডান দিকে তুলছিল। হয়েছে। হলরুমের শেষ প্রান্তে এসে ভেড়া মানুষটা বলে উঠল, জায়গা মতো এসে পড়েছি আমরা। একটু দাঁড়ান ভাই, আমি বললাম। এটা আসলে একটা জেল। জেলই তো, ভেড়া মানুষ বলল। একদম ঠিক ধরেছ, বুড়ো লোকটা বলল। এরকম কোনো কিছু তো আপনি আমাকে আগে বলেননি। বুড়ো লোকটাকে বললাম আমি আপনার কথা শুনে এত দূর পর্যন্ত হেঁটে এসেছি, আপনি আমাকে কেবল বলেছিলেন পড়ার ঘরে যেতে হবে। আরে তোমাকে তো ধরে আনা হয়েছে, মাথা দুলিয়ে ভেড়া মানুষটা বলল। সে ঠিক বলেছে, আমি তোমার চোখে ধুলো দিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি। বুড়ো লোকটা বলল, আপনি এটা কিভাবে পারলেন? একদম চুপ, গাধা কোথাকার। বুড়ো লোকটা হুঙ্কার দিয়ে উঠল। দ্রুত সে তার পেছনের পকেট থেকে বেডটা টেনে আনলো আর আমার মাথায় মারার জন্য দিল একটা বাড়ি। আমি সঙ্গে সঙ্গে দুপা পেছনে সরে এলাম। আমি কিছুতেই আমার মুখের উপর আড়াআড়ি একটা দাগ চাইনি। এবারে তুমি সোজা ভেতরে যাও, আর একটা কথাও শুনতে চাই না। এই 3টা বইয়ের সামনের কাভার থেকে পেছনের কাভার পর্যন্ত ঝরঝরে মুখাস্ত করো। বুড়ো লোকটা বলল, আজকে থেকে 1 মাস পরে আমি নিজে এসে তোমার পরীক্ষা নেব। যদি আমি দেখি যে বইগুলো যা আছে সেসব আগাগোড়া তোমার নখদর্পণে এসে গেছে, তখন তোমার ছুটি। এরকম ভারী ভারী 3টা বই মুখস্থ করা তো অসম্ভব, আমি কোনো রকমে বললাম। আর আমার মা সত্যি এতক্ষণে আমার জন্য ভীষণ চিন্তায় পড়ে গেছেন। বুড়ো লোকটা দাঁত বের করে হো হো করে হাসল, আর প্রায় সাথে সাথেই বেডটা শূন্যে উঠিয়ে আমার পায়ের দিকে একটা বাড়ি মারল। আমিও বাড়ি পড়তে না পড়তেই শূন্যে লাফিয়ে উঠলাম। বেডটা আবার গিয়ে লাগলো সেই বেচারা ভেড়া মানুষের মুখে। রাগের চোটে বুড়ো লোকটা তখন ভেড়া মানুষটাকে আরও কয়েকটা বাড়ি লাগিয়ে দিল। এই কাজটা করে সে সাংঘাতিক অন্যায় করছিল। একে ধাক্কা দিয়ে জেলের ভেতরে ঢুকিয়ে দাও, তোমার উপরে কাজটা ছেড়ে দিয়ে গেলাম। বুড়ো লোকটা আদেশ করল আর দ্রুত সেখান থেকে চলে গেল। তোমার কি ব্যথা লেগেছে ভাই? ভেড়া মানুষের কাছ থেকে জানতে চাইলাম। না, অসুবিধা নেই, এসব বেতের বাড়িতে আমার অভ্যেস আছে, ভেড়া মানুষ বলল। এমনিতেও দেখে মনে হচ্ছিল না যে তত জোরে তাকে মারা হয়েছে। শুধু এই কাজটা করতে আমার ভীষণ খারাপ লাগে, কিন্তু আমাকে সেটা করতেই হবে। তোমাকে জোর করে জেলে ঢুকিয়ে তালা লাগিয়ে দিতে হবে আমাকে। আচ্ছা, আমি যদি বলি জেলের ভেতরে ঢুকবো না, আমি যদি কিছুদিন না ঢুকি, তাহলে কি হবে? তাহলে আর কি, বুড়োটা আমাকে আরও জোরে জোরে পেটাবে। ভেড়া মানুষের দুর্ভাগ্যের জন্যে আমার খুব কষ্ট হলো, তাই আমি নিজে নিজেই জেলের ভেতরে ঢুকে গেলাম। সেখানে ছিল খুবই সাধারণ একটা বিছানা, একটা টেবিল, একটা বেসিন, আর পাশে ফ্ল্যাশ, আর কমোড বেসিনের উপরের দিকে একটা টুথব্রাশ আর কাপ। কোনোটাই তেমন মনে হলো না যাকে বলা যায় পরিষ্কার। সেখানে রাখা টুথপেস্টটা স্ট্রবেরির গন্ধওয়ালা, যেটা আমি একেবারে সহ্য করতে পারি না। ভেড়া মানুষটা টেবিলের উপরে রাখা টেবিল ল্যাম্পটা নিয়ে খেলছিল, একবার অফ আরেকবার অন। এই, এদিকে দেখো। আমার দিকে তাকিয়ে খুশি খুশি মুখ করে সে বলল, এটা অন অফ করতে মজা না? আমি দিনে 3 বার তোমার জন্য খাবার নিয়ে আসব, ভেড়া মানুষটা বলল। তাছাড়া বিকেলে 3টার সময় নাস্তা হিসেবে তোমার জন্য ডোনারও আনব। ডোনারগুলো খাওয়ার ঠিক আগে আগে আমি নিজে ভাজি, তাই সেগুলো কুড়মুড়ে আর খেতেও মজা। খাওয়ার আগ মুহূর্তে বানানো ডোনাট বরাবর আমার সবচেয়ে প্রিয় খাবার।
ঠিক আছে, এবারে তোমার পা দুটো দাও দেখি। আমি দুটো পা জোড়া করে তার দিকে বাড়িয়ে দিলাম। ভেড়া মানুষটা একটু ঝুঁকে খাটের নিচে থেকে একটা ভারী ধাতব বল লাগানো চেন টেনে বের করে আনলো। চেনটা আমার দুই পায়ের গোড়ালি জড়িয়ে পেঁচিয়ে ফেলল। ভালো করে পেঁচানো হয়ে গেলে তালা লাগিয়ে দিল। তালা লাগিয়ে চাবিটা যত্ন করে নিজের বুক পকেটে রেখে দিল। চেনটা তো ভয়ানক ঠান্ডা। আমি বললাম, অত চিন্তার কিছু নেই, কিছুক্ষণ পায়ে থাকতে থাকতেই অভ্যেস হয়ে যাবে। ভাই ভেড়া মানুষ, সত্যি কি আমাকে এখানে একটানা 1 মাস আটকে রাখা হবে? হ্যাঁ, তুমি যা যা বই পড়তে এনেছো সেসবের কথা ধরলে 1 মাস তো লাগারই কথা। কিন্তু আমি যদি আগে আগে বইগুলো মুখস্থ করে ফেলি তবে? নিশ্চয়ই বুড়ো আমাকে আগে ভাগে ছেড়ে দেবে না? আমার মনে হয় না বুড়ো তোমার প্রতি এতটা সদয় হবে। কিন্তু তারপরে সে আর আমাকে দিয়ে করবেটা কি? ভেড়া মানুষটা বিষণ্ণভাবে দুদিকে মাথা দোলালো। কি আর বলবো, সেটা বলাই আমার জন্য সবচেয়ে কঠিন। দয়া করে বলো ভেড়া মানুষ, জানোই তো আমার মা বাড়িতে অস্থির হয়ে আমার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে বাবু, আমি তাহলে তোমাকে সত্যি কথাটাই বলে দিই। তুমি এই বইগুলো মুখস্থ করে ফেললে তোমার মাথার উপরে একটা ফুটো করা হবে, তারপর তোমার মগজটা চুচু করে চুষে খাওয়া হবে, বুঝলে? কথাগুলো নিজ কানে শোনা আমার জন্য ছিল ভয়ানক বেদনার। তার মানে হলো গিয়ে ভেড়া মানুষের কথা শুনে ধাতস্থ হতে আমার একটু সময় লাগলো। আমি বললাম, তোমার কথার মানে হলো গিয়ে বুড়ো লোকটা আমার মাথার ভেতরের মগজটা খেয়ে ফেলবে। ঠিক তাই, আমার সত্যি খারাপ লাগছে তোমার জন্যে। তবে এখানে শুরু থেকে এমনই হয়ে আসছে, অবলীলায় সে বলল। আমি বিছানায় ধপাস করে বসে পড়লাম আর হাত দিয়ে আমার মুখ ঢেকে ধরলাম। এরকম একটা মারাত্মক ঘটনা আমার সাথেই ঘটবার প্রয়োজন ছিল? আমার অপরাধ কি? আমি একমাত্র যা করেছি তা হলো লাইব্রেরিতে এসেছিলাম কিছু ভালো বইয়ের আশায়। আমার কথায় কষ্ট পেও না। ভেড়া মানুষটা আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল। আমি যাই, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। গরম গরম রাতের খাবার তোমার মন ভালো করে দেবে। ভাই ভেড়া মানুষ, আমি পেছন থেকে ডাকলাম তাকে। আমাকে বলতে পারো বুড়ো লোকটা আমার মগজ খেতে চায় কেন? কারণ যে মগজে অনেক জ্ঞান ঠুসে ঠুসে ভরা হয় সেটা খেতে অনেক মজা। এই জন্যে নানান তথ্যে ঠাসা মগজ হলো গিয়ে সুস্বাদু আর মোলায়েম ক্রিমের মতো। আবার নরম ক্রিমের মধ্যে কিছুটা আশ্বাস ভাবও থাকে। এইবার বুঝলাম, মানে এই জন্যই সে চায় যে 1 মাস ধরে আমি আমার মাথার মধ্যে নানান তথ্য ঢুকাই, যেন শেষে গিয়ে সে খুব মজা করে আমার মগজটা খেতে পারে। একদম ঠিক ধরেছ। আচ্ছা, তোমার কি মনে হয় না যেটা ভীষণ নিষ্ঠুর একটা ব্যাপার? আমি ভেড়া মানুষকে জিজ্ঞেস করলাম। মানে আমি তার নিষ্ঠুরতার কথা বলছি, যে আমার মগজটা চিবিয়ে চুষে চুষে খাবে। সেটা অবশ্য ঠিকই বলেছ, তবে এর এমন কি? এ ধরনের ব্যাপার স্যাপার তো পৃথিবী জুড়ে সমস্ত লাইব্রেরিতে কম বেশি হয়ে আসছে। মানে তুমি জানতে কিনা ঠিক জানি না, চারপাশের ঘটনাগুলো বলতে গেলে এমনই। ভেড়া মানুষের বলা এই কথাটা আমাকে বিভ্রান্ত করে ফেলল। পৃথিবীর সবখানে, সব লাইব্রেরিতে। আমি আর্তনাদ করে উঠলাম। একটা জিনিস চিন্তা করো, সমস্ত লাইব্রেরিগুলো যদি বিনা পয়সায় শুধু জ্ঞান বিতরণ করতে থাকে, তবে বিনিময়ে তাদের প্রাপ্য কি? কিন্তু জ্ঞান বিতরণ করছে বলে কি তারা মানুষের মাথার খুলিটা ভেঙে মগজ চিবিয়ে খাওয়ার অধিকার পেয়ে যাবে? তোমার কি মনে হয় না এটা জ্ঞানের বিপরীতে খুবই বিরাট চাওয়া? ভেড়া মানুষ আবার বিষণ্ণ হয়ে আমার দিকে তাকালো। তোমার ভাগ্য খারাপ ভাই, সত্যিকার অর্থে ভেতরের অবস্থাটা আসলে এমনই। এরকম ঘটনা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু আমার মা যে আমার কথা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বেন। ভাই ভেড়া মানুষ, তুমি কি আমাকে এখান থেকে লুকিয়ে বের করে যেতে সাহায্য করতে পারো না? না, কোনো বুদ্ধি এখানে কাজ করে না আসলে। আমি যদি সেটা চেষ্টা করেও ফেলি
আমাকে শুয়োপোকা ভরা একটা বয়ামের ভেতরে ভরে রাখা হবে, একটা বিশাল বয়াম। সেখানে থাকবে 10,000-এরও বেশি শুয়োপোকা, আর বয়ামটার ভেতরে কাটাতে হবে পুরোপুরি 3-3টা দিন। কি বিশ্রী একটা ব্যাপার, বললাম আমি। সুতরাং বুঝতেই পারছো, আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করতে পারবো না বাবু। আমি সত্যি দুঃখিত। জেলখানার ওই ছোট্ট ঘরটিতে আমাকে একা ফেলে ভেড়া মানুষ চলে গেল। আমি এই শক্ত বিছানাটাতে ধপাস করে শুয়ে পড়লাম। শক্ত তক্তপোষে মুখ লুকিয়ে পুরো 1 ঘন্টা কাঁদলাম। সেখানে আমার জন্য রাখা নীল বালিশটা জবের খোসায় ভরা, আর বালিশটার একটা কোণের দিকে কেন যেন ভেজা। পায়ের দিকে তাকালাম। আমার পায়ের সঙ্গে আটকানো চেনটার ওজন কমপক্ষে 1 টন। আমি অন্য কিছু করতে না পেরে নিজের ঘড়িতে চোখ রাখলাম। ঠিক 6:30 বাজে। আমার মা এতক্ষণে নিশ্চয়ই রাতের খাবার বানিয়ে ফেলেছেন আর আমার ফেরার জন্য অপেক্ষা করছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে মা রান্নাঘরের মেঝে বরাবর পায়চারি করছেন আর ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছেন। খাবারের সময়ের কথা বাদ দিলাম, রাতে ঘুমানোর সময়ের আগেও যদি আমি বাড়িতে না ফিরি তবে তার দুশ্চিন্তা চরমে উঠে যাবে। আমার মা ঠিক এমনই, কোথাও কিছু হলে আর সেটাও না জানলে তিনি কল্পনা করার জন্য সবচেয়ে খারাপ সম্ভাবনাটাকেই বেছে নেন, আর তারপর সেটাকে বাড়িয়ে চাড়িয়ে ভয়ানক চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। সুতরাং এই মুহূর্তে হয় তিনি নানা রকম খারাপ সম্ভাবনার চিন্তায় হাবুডুবু খাচ্ছেন, অথবা নিজেকে সোফায় এলিয়ে দিয়ে টেলিভিশনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। ঠিক 7টায় দরজায় কে যেন হালকা একটা টোকা দিল। শব্দটা খুব আস্তে অথচ দ্রুত। ভেতরে আসুন, আমি বললাম। দরজার তালায় চাবি ঘোরানোর শব্দ পেলাম, আর প্রায় সঙ্গে সঙ্গেই একটি মেয়ে হাতে চা নাস্তার ট্রলি নিয়ে আমার ঘরে ঢুকল। মেয়েটা দেখতে এত সুন্দর যে তার দিকে তাকিয়ে আমার চোখ টনটন করছিল। তাকে দেখতে আমার বয়সেই মনে হলো। তার গলা, হাতের কবজি, পায়ের গোড়ালি এত সরু যে দেখতে মনে হলো সামান্য চাপ দিলেই সেগুলো ভেঙে যেতে পারে। তার লম্বা আর ঝরঝরে সোজা চুলগুলো এত চকচক করছিল যেন নানা রকমের রত্ন দিয়ে সাজানো। মনে হলো কিছু বোঝার জন্যে সে আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকল, আর তারপর ট্রলি নিয়ে খাবারের থালাগুলো উঠিয়ে সে টেবিলের উপরে লাইন করে সাজিয়ে রাখল। একের পর এক রাখতে লাগলো, কিন্তু মুখে কোনো কথা নেই। আমি নিজেও একেবারে চুপ। তার রূপ দেখলে এমনিতেও মুখে কথা জোটার কথা নয়। খাবারগুলো দেখতে চমৎকার। সামুদ্রিক শাকের ধোয়াটা স্যুপ আর আঁচে পোড়ানো স্প্যানিশ ম্যাকারেল মাছের সঙ্গে টক ক্রিম, সাদা অ্যাসপারাগাসের উপরে তিল দিয়ে সাজানো, পাশে শসা, লেটুসের সালাদ আর মাখন পোড়া একটা রুটির রোল। এসব ছাড়াও একটা বড় গ্লাসে আঙুরের জুস। সমস্ত থালা, বাটি আর গ্লাস সাজানো শেষ হয়ে গেলে মেয়েটি আমার দিকে ফিরল। তারপর নিজের হাত দিয়ে নানান ভঙ্গি দিয়ে কথা বোঝাতে শুরু করল। এবারে চোখ মুছে ফেলো দেখি, তোমার খাবারের সময় হয়েছে। তুমি কি কথা বলতে পারো না? আমি জানতে চাইলাম তার কাছে। না, আমি কথা বলতে পারি না। আমার গলার কথা বলার যন্ত্রটা ছোটবেলাতেই নষ্ট করে ফেলা হয়েছে। নষ্ট করে ফেলা হয়েছে মানে? আমি বিস্ময়ে চিৎকার করে উঠলাম, কে করেছে এই কাজ? সে কোনো উত্তর দিল না। উত্তর দেবার বদলে সে বরং একটু হাসল। তার মুচকি হাসিটা এত মধুর যেন মনে হলো আশেপাশের বাতাস ধীরে ধীরে হালকা হয়ে আসছে। বোঝার চেষ্টা করো, ভেড়া মানুষটা কিন্তু খারাপ না, তার মনটা খুব নরম। কিন্তু ওই যে বুড়ো লোকটা, সেই তাকে আতঙ্কগ্রস্ত করে রাখে। আমি জানি, আমি বললাম। কিন্তু তারপরেও মেয়েটি আমার কাছে এগিয়ে এলো আর তার একটা হাত আমার হাতের উপর রাখল। তার হাতটা
ছোট আর খুবই নরম। আমার মনে হলো আমার হৃদয় ভেঙে দুটো টুকরো হয়ে গেল। তোমার খাবারটা গরম থাকতে থাকতে খেয়ে ফেলো, সে বলল। গরম গরম খেলে তুমি শরীরে শক্তি পাবে। মেয়েটি দরজা খুলে চা নাস্তার ট্রলিটা ঠেলে বের করল, তারপর নিজেও ঘরের বাইরে চলে গেল। তার নড়াচড়া এতই দ্রুত অথচ স্নিগ্ধ, যেন বসন্তের হাওয়া। খাবারগুলো সত্যি খুব মজার ছিল, কিন্তু আমি সেসবের অর্ধেক মতো কোনো রকম গলা দিয়ে নামাতে পারলাম। আমি যেহেতু এখনো বাসায় যাইনি, চিন্তায় চিন্তায় আমার মা কি যে ভেঙে পড়বেন, আর তিনি নিশ্চয়ই দুশ্চিন্তা করতে করতে আমার পোষা পাখি স্টার্লিংকে খাওয়াতে ভুলে যাবেন। স্টার্লিং না খেয়ে থাকতে থাকতে একসময় মরে যাবে। কিন্তু তাতে কি, আমি কি আর এখান থেকে পালিয়ে যেতে পারবো? আমার পায়ের গোড়ালির সঙ্গে ভীষণ ভারী একটা ধাতব বল চেন দিয়ে বাঁধা, আর ঘরের দরজাও তালা। কোনো রকমে দরজাটা খুলে ফেলতে পারলেও পায়ে ওজন নিয়ে আমি কি গোলক ধাঁধার মধ্যে পেঁচানো ওই লম্বা লম্বা করিডোরগুলো পেরোতে পারবো? একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁদতে শুরু করলাম আমি। কিন্তু বিছানায় গোল হয়ে শুয়ে থেকে আর পরে পরে কেঁদে তো কোনো লাভ হবে না। তাই নিজেকে বুঝিয়ে সুঝিয়ে আবার ঠিক হয়ে বসলাম আর খাবারগুলো শেষ করলাম। ভেবে দেখলাম সবচাইতে ভালো যে কাজটা আমি ওই ঘরে বসে করতে পারি তা হলো ওই টেবিলে বই নিয়ে বসা আর পড়াশোনা শুরু করা। আমাকে যদি পালানোর কোনো পথ খুঁজতেই হয়, তবে প্রথমে আমার শত্রুর সমস্ত কথা মেনে নিতে হবে, যাতে সে আমার উপর খুশি থাকে। আমি তার প্রতিটা হুকুম মেনে চলব। আমার কাছে মনে হলো ওই কয়টা নিয়ম ধরে কাজ করা তেমন কোনো কঠিন হবে না। আর এমনিতেও আমি হলাম গিয়ে সেই ধরনের ছেলে যে সব রকমের আদেশ সহজেই মেনে চলে। আমি 3টা বইয়ের মধ্যে অটোম্যান রাজ্যের কর আদায়কারীর ডায়েরি বইটি হাতে নিয়ে তুলে নিলাম। তারপর পড়তে শুরু করলাম। বইটা প্রাচীন তুর্কি ভাষায় লেখা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পড়ে দেখলাম সহজে বোঝার জন্য দারুণ একটা বই। আর কেবল সহজে পড়ে বোঝার ব্যাপার নয়, প্রতিটা পাতায় যা পড়ছিলাম তাই যেন সঙ্গে সঙ্গে আমার মুখস্থ হয়ে যাচ্ছিল। একেবারে প্রতিটা শব্দ, প্রতিটি অক্ষর। কোনো আশ্চর্য কারণে কিংবা কোনো কারণ ছাড়াই আমি যা পড়ছিলাম সবকিছু যেন আমার মাথার ভেতরে জমিয়ে ফেলছিল। কিছুক্ষণের মধ্যেই আমার মনে হলো আমি তুর্কি কর আদায়কারী ইবনে আরমাদ হাসির হয়ে গেছি, যে কিনা কোমরে একটা একদিকে ধারওয়ালা বাঁকানো তলোয়ার ঝুলিয়ে ইস্তানবুলের রাস্তায় রাস্তায় ঘুরত আর কর আদায় করত। আমার ঘরের বাতাসে কেন যেন ফলমূল, মুরগির মাংস, তামাক আর কফির গন্ধ ভেসে বেড়াতে লাগলো। ইস্তানবুলের পুরো শহর একই গন্ধ। নদীর পানি এক জায়গায় জমে থাকলে যেমন হয়, তেমন জমাট গন্ধওয়ালা বাতাস সেখানকার সব রাস্তায়। সমস্ত রাস্তায় রাস্তায় ফেরিওয়ালারা বিভিন্ন জিনিস নিয়ে বসত। যে যা বিক্রি করত তারই নাম ধরে চিৎকার করে ডাকত, যেমন খেজুর, তুর্কি কমলা, আরো কত কিছু। হাসির সেখানে গম্ভীর হয়ে হাঁটত, তবে এমনিতে তেমন কোনো চিন্তা ভাবনা থাকতো না তার মাথায়। তার বউ ছিল 3 জন আর ছেলে মেয়ে 6টা। হাসিরের ছিল একটা পোষা টিয়া, যে কিনা সব দিক থেকেই দেখতে একদম আমার পোষা পাখি স্টার্লিং এর মতো। 9টা বাজার সামান্য পরে ভেড়া মানুষটাকে দেখা গেল। সে ট্রেতে করে আমার জন্য কোকা আর বিস্কিট নিয়ে ঘরে ঢুকলো। বাহ, তুমি তো ভীষণ ভালো ছেলে, সে বলল। তবে শোনো, এই গরম কোকার জন্য পড়াশোনা থেকে কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারো না? আমি বই বন্ধ করে রাখলাম আর গরম কোকায় চুমুক দিয়ে বিস্কিট খেতে শুরু করলাম। আচ্ছা ভাই ভেড়া মানুষ, আমি বললাম, তোমাদের এখানে ওই সুন্দরী মেয়েটা কে যে তখন আমার খাবার দিতে এসেছিল? মানে আবার বলো তো, কোন সুন্দরী মেয়ে? আরে, যে আমার জন্য রাতের খাবার নিয়ে এলো খানিক আগে। খুবই অদ্ভুত কথা বলছো তো, ভেড়া মানুষ বোকা বোকা দৃষ্টি নিয়ে বলল। তখন আমি না তোমার জন্য
রাতের খাবারের ট্রলি নিয়ে এলাম। তুমি তো বিছানায় শুয়েছিলে, ঘুমের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলে। আর তুমি আমার দিকে তাকালে দেখতে পাবে আমি কোনো সুন্দরীও নই, এমনকি মেয়েও নই। আমি কেবলই একটা ভেড়া মানুষ। আচ্ছা, এমন কি হতে পারে যে আমি স্বপ্ন দেখেছিলাম? পরের দিন সকাল সকাল সুন্দরী মেয়েটা আবার এসে উপস্থিত হলো। সেবারে সে সঙ্গে নিয়ে এলো আলুর সালাদ আর সসেজ, ভেতরে মশলা পোড়া স্ন্যাপার মাছ, মূলার সালাদ, বড় একটা ক্রসেন্ট আর মধু দেওয়া লাল চা। খাবারগুলোর দিকে এক নজর তাকাতেই আমার পেট চোচো করে উঠল। সময় আছে কিন্তু, তুমি ধীরে ধীরে খাও, সবকিছু খেতে হবে, কেমন? মেয়েটি তার হাত নেড়ে ছেড়ে বলল, আমাকে বলো না তুমি কে? আমি বললাম, আমি তো আমি, এটাই আমার পরিচয়। অথচ দেখো, ভেড়া মানুষটা বলল, তোমার নাকি কোনো অস্তিত্বই নেই। শুধু তাই নয়, সে বলল, মেয়েটি তার ছোট্ট আঙুল নিজের ঠোঁটের উপর রাখল। আমি কথা বন্ধ করলাম। দেখো, ভেড়া মানুষের নিজস্ব পৃথিবী আছে, আমার আছে আমার, আর তোমারও নিশ্চয়ই একান্ত একটা পৃথিবী আছে, ঠিক বলিনি? কিন্তু তুমি তো আছো, তাই না? অবশ্যই। কথা হলো, আমি ভেড়া মানুষের পৃথিবীতে নেই, এর মানে তো এই নয় যে আমি কোথাও নেই। এইবার বুঝেছি, আমি বললাম, আমাদের পুরো পৃথিবীটা আসলে প্রত্যেকের টুকরো টুকরো পৃথিবীর সমষ্টি। যেমন আমার পৃথিবী, তোমার পৃথিবী, আবার ভেড়া মানুষেরও পৃথিবী। আর কখনো এমন হয় যে একজনের পৃথিবী আরেকজনের পৃথিবীর সঙ্গে মিলে যায়, আবার কখনো একেবারেই হয় আলাদা। এটাই তো তুমি বলতে চাচ্ছ, তাই না? মেয়েটি দুবার মাথা দুলিয়ে একমত হবার কথা জানালো। আসলে আমি বোকা হলেও তত বোকা নই। তবে আমাকে সেই কালো কুকুরটা যখন কামড়েছিল, তখন আমার মাথা কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে কি, তারপর থেকে সেই ঝামেলা আর ঠিকও হয়নি। মেয়েটি আমার বিছানায় বসে অপেক্ষা করল, আর টেবিলের দিকে তাকিয়ে আমার খাওয়া দেখল, আর ছোট ছোট হাত দুটো দুই হাঁটুর উপর পড়ে থাকলো। তাকে দেখে মনে হলো সে যেন কাচের তৈরি একটা অমূল্য পুতুল। সকালের রোদ ঝলমল করছে। আমার ভীষণ আনন্দ হতো যদি আমার মা আর আমার পোষা পাখি স্টার্লিংয়ের সঙ্গে তোমাকে দেখা করিয়ে দিতে পারতাম। মেয়েটিকে বললাম, আমি আমার পোষা পাখিটার ভীষণ বুদ্ধি আর দেখতেও খুব সুন্দর। মেয়েটি আমার কথা শুনে তার মাথা এদিকে সামান্য দোলালো। আমার মাও আসলে খুব ভালো, শুধু একটা সমস্যা, তিনি আমাকে নিয়ে সবসময় ভীষণ দুশ্চিন্তায় ভোগেন। আর এটার এমন একটা ফালতু কারণ আছে যে কি বলবো। কারণটা হলো, ছোটকালে আমাকে একটা কালো কুকুর কামড়ে দিয়েছিল। এই আর কি। কিরকম কুকুর? অনেক বড় কালো একটা কুকুর। কুকুরটার গলায় ছিল চামড়ার একটা বেল্ট, বেল্টের উপরে রং বেরঙের পাথর বসানো। কুকুরটার চোখ ছিল সবুজ, আর পাগুলো অস্বাভাবিক লম্বা। দুই হাতে অন্তত 6 ইঞ্চি করে থাবা। কুকুরটার অদ্ভুত কানগুলোর শেষে মাথাটা 2 ভাগে ভাগ করা। কানটা ছিল লালচে বাদামি, দেখে মনে হয়েছিল যেন রোদে খুব পুড়েছে। আচ্ছা, তোমাকে কখনো কুকুর কামড়েছিল? না, আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই, মেয়েটি বলল। যাই হোক, এখন কুকুরের কথা বাদ দাও তো, আগে তোমার খাবারগুলো শেষ করো। আমার কথা বলা বন্ধ করলাম আর খাওয়ায় মনোযোগ দিলাম। খাবার পরে মধু মেশানো চা খেলাম। চা খেয়েই আমার শরীর গরম হয়ে গেল, আরাম লাগতে লাগলো। আমাকে যে কোনো উপায়ে এই জায়গা থেকে ভাগতে হবে। আমি বললাম, আমার মা খুব চিন্তায় আছেন, আর আমার প্রিয় স্টার্লিংও তো মনে হয় না খেয়েই মারা যাচ্ছে। আচ্ছা, পালানোর সময় তুমি কি তোমার সঙ্গে আমাকেও নিতে পারো? অবশ্যই, আমি উত্তর দিলাম। কিন্তু সমস্যা হলো, আমি ঠিক জানি না যে আদৌ এখান থেকে পালাতে পারবো কিনা। দেখতেই তো পাচ্ছ,
আমার দুই পায়ের গোড়ালির সঙ্গে চেন দিয়ে কত বড় ভারী একটা বল আটকানো আছে। তাছাড়া জানোই তো এখানকার করিডোরগুলো গোলক ধাঁধার মতো। আর সবচেয়ে বড় কথা হলো, আমি পালিয়ে গেলে ওই ভেড়া মানুষটাকে আমার জন্য জঘন্য একটা শাস্তি পেতে হবে। তাহলে ভেড়া মানুষকেও আমার সঙ্গে নিয়ে যেতে হবে। আমরা তিনজন একসঙ্গে পালাবো। তোমার কি মনে হয় যে তাকে বললে সে আমাদের সঙ্গে যাবে? মেয়েটা চোখ মুখ উজ্জ্বল করে হাসল। তারপর ঠিক তার আগের সন্ধ্যার মতোই সামান্য খোলা দরজার সরু ফাঁক দিয়ে সে গলে বেরুল আর চোখের সামনে থেকে মুহূর্তেই উধাও হয়ে গেল। দরজার তালা খোলার শব্দটা যখন পেলাম তখন আমি টেবিলে বসে চুপচাপ পড়ছিলাম। ভেড়া মানুষটা ডোনাল্ড আর লেবুর শরবত নিয়ে ঘরে ঢুকল। এই যে আমার বানানো কুরমুরে ডোনাট, যেটার কথা আমি তোমাকে বলেছিলাম, এইমাত্র ভেজে উঠালাম। অনেক ধন্যবাদ ভাই ভেড়া মানুষ। আমি চট করে বই বন্ধ করে ফেললাম। ডোনাটগুলো থেকে একটা উঠিয়ে নিয়ে কামড় দিলাম। সত্যি ডোনাট বানানোটা ভীষণ ভালো হয়েছে। বাইরে ভীষণ কুরমুরে আর ভেতরে এত নরম যে মুখে দিতে গলে যাচ্ছিল। জানো, আমার জীবনে আমি যত ডোনাট খেয়েছি তার মধ্যে এটাই সবচেয়ে ভালো। আমি বললাম, হবেই তো, আমি এইমাত্র এগুলো বানিয়ে এনেছি। ভেড়া মানুষ বলল আর কি। আর তোমাকে তো বলেইছি যে আমি এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত নিজের হাতেই বানাই। আমি বাজি ধরতে পারি যে তুমি যদি ডোনাটের একটা দোকান দাও সেটা খুবই হিট হবে। ঠিক বলেছ, আমি নিজেও এই কথা বহুবার ভেবেছি। আহা, সেরকম করতে পারলে কতই না ভালো হতো। আমি নিশ্চিত যে তুমি এটা করতে পারবে, কিন্তু আমাকে কি কেউ এত পছন্দ করে যে আমার দোকানে ডোনাট নিতে আসবে? আমি হাস্যকর কাপড় পরি আর আমার দাঁতগুলো এত বিশ্রী, আমি তো কারোর সামনে ঠিক মতো যেতেই পারবো না। আমি তোমাকে সাহায্য করবো, আমি বললাম। আমি নিজে তোমার ডোনাটগুলো বিক্রি করে দেব, আর কাস্টমারের সঙ্গেও আমি কথা বলবো। তোমার টাকা পয়সা গুছিয়ে রাখবো, আর দোকানের পরিচিতির ব্যাপারেও যা করার দরকার করব। আমি দোকানের বাসনপত্র পরিষ্কার করে দিতে পারি। তোমার কেবল যেটা করতে হবে তা হলো দোকানের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডোনাট বানানো। আমি তোমাকে দাঁত মেজে ঝকঝকে করাও শিখিয়ে দেব। বলো কি, এমন হলে তো চমৎকার হয়, ভেড়া মানুষ বলল। ভেড়া মানুষ যখন ঘর থেকে বেরিয়ে গেল আমি আমার বইয়ের পাতায় ফেরত গেলাম। আগের মতোই আমি কর আদায়কারী ইবনে আরমাদ হাসির হয়ে গেলাম, যে কিনা টেবিলের উপরের বইটা, মানে অটোম্যান রাজ্যের কর আদায়কারীর ডায়েরি বইটা লিখেছে। আমি সারাদিন ইস্তানবুলের রাস্তায় রাস্তায় হেঁটে বেরিয়ে কর আদায় করলাম। আর যখন সন্ধ্যা নামলো আমি বাসায় ফিরে এলাম। খুব যত্ন করে আমার পোষা টিয়াকে খাবার দিলাম। ফেরার সময় খুবই সরু আর বাঁকা একটা চাঁদ আকাশে ভেসে থাকতে দেখেছিলাম। অনেক দূরে কেউ বাঁশি বাজাচ্ছিল, আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। আমার ঘরে জ্বালানো আগরবাতি সাজিয়ে দিয়ে আফ্রিকা থেকে আসা চাকর বেরিয়ে যাচ্ছিল। যাবার সময় হাতের কিছু একটা দিয়ে মশা আর মাছি তাড়াতে তাড়াতে বেরিয়ে গেল। ভীষণ সুন্দরী একটা মেয়ে, আমার 3 বইয়ের মধ্যে একজন, সবার ঘরে আমার জন্য অপেক্ষা করছিল। আরে, এটা তো সেই মেয়ে যে আমাকে প্রতিদিন রাতের খাবার দিতে আমার জেলখানার ঘরে আসে। আজকের চারটা খুব সুন্দর, সে বলল। আগামীকাল অমাবস্যা, পুরো আকাশ কাল ঢেকে থাকবে অন্ধকারে। টিয়া পাখিটাকে খাবার দেওয়া দরকার, আমি বললাম। তুমি কি একটু আগেই টিয়াকে খাবার দিয়ে এলে না? সে জানতে চাইল। তুমি ঠিকই বলেছ, আমি ওকে খাবার দিয়ে এসেছি, আমি বললাম। মানে ইবনে আরমাদ হাসির বলল। মেয়েটির রেশমের মতো শরীর সরু চাঁদের নিবু নিবু আলোয় ঝিলিক দিচ্ছিল। আমার মনে হলো কোনো ভাষা দিয়ে আমি তার সৌন্দর্য বর্ণনা করতে পারবো না। আজকের চাঁদটা সত্যি খুব সুন্দর, সে আবার বলল। এরপরে যে নতুন চাঁদ উঠবে সেই বলে দেবে আমরা কোন দিকে যাব আর কোথায় আমাদের যাত্রা শেষ হবে। সে তো ভীষণ মজার ব্যাপার হবে, আমি উত্তেজিত হয়ে বললাম। অন্ধ ডলফিনের চলাফেরার মতো নিঃশব্দে ধীরে ধীরে অমাবস্যা পেরিয়ে নতুন দিনের চাঁদ এলো। বুড়ো লোকটা সেই বিকেলে আমাকে দেখতে এলো।
আমাকে বইয়ের মধ্যে ডুবে থাকতে দেখে সে ভীষণ খুশি হলো। তার খুশি দেখতে আমারও অবশ্য ভালোই লাগলো। এমনিতে অবস্থার যাই হোক, অন্য মানুষের আনন্দ দেখলে আমার বরাবরই আনন্দ হয়। আমার কিন্তু তোমাকে এর কৃতিত্ব দিতেই হবে। থুতনিতে আঙুল বোলাতে বোলাতে বলল সে। আমি তোমাকে যা ভেবেছিলাম তুমি তার চেয়ে অনেক বেশি করে দেখিয়েছ। তুমি আসলে ভারী লক্ষ্মী ছেলে। ধন্যবাদ স্যার, আমি বললাম। কেউ প্রশংসা করলে আমার ভালো লাগে। যত তাড়াতাড়ি তুমি এই বইগুলো মুখস্থ করে শেষ করবে তত তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারো, বুড়ো লোকটা আমাকে বলল। তারপর হাওয়ার মধ্যে সে তার একটা আঙুল উঁচু করে তুলে ধরল। কথাটা বুঝতে পেরেছ তো? জি, বুঝেছি, আমি বললাম। তোমার অন্য কোনো অসুবিধা হচ্ছে না তো? তা একটু হচ্ছে, আমি বললাম। আপনি কি আমাকে একটু খবর নিয়ে বলতে পারেন যে আমার মা আর স্টার্লিং ভালো আছে কিনা? এই ব্যাপারটা আমাকে ভয়ানক ভাবিয়ে তুলছে। বুড়ো লোকটা ভীষণ রেগে গেল। শোনো, পৃথিবী তার নিজের নিয়মে চলে, সে বলল। প্রত্যেকটা মানুষের নিজস্ব চিন্তা ভাবনা থাকে। প্রত্যেকে তার নির্দিষ্ট পথে এগিয়ে যায়। ঠিক যেমন তোমার মা তার নিজের জীবনের নিয়মে চলছে, তেমনি তোমার স্টার্লিংও নিজের মতোই আছে। আমাদের সবার ক্ষেত্রেও তাই। আমরা যে যার নিয়মে চলছি, পৃথিবীও নিজের মতো করে চলতে থাকে। এরপরও বুড়ো লোকটা জীবনের নিয়ম কারণের ব্যাপারে কি সব বকবক করে যাচ্ছিল, আমি কিছুই ধরতে পারলাম না। তবে তার কথা শেষ হলে আমি দায়িত্ব পালনের মতো করে হ্যাঁ বললাম। বুড়ো লোকটা বেরিয়ে যাবার পরপরই মেয়েটি এলো, আর বরাবরের মতো দরজা আর চৌকাঠের সামান্য ফাঁক দিয়ে ঘরে ঢুকে গেল। আজ রাতে নতুন চাঁদ উঠবে, আমি বললাম তাকে। মেয়েটি চুপচাপ বিছানায় বসল। তাকে দেখতে ক্লান্ত লাগছিল। সে কেন যেন তার শরীরের রং হারিয়েছে, আর তাই তাকে দেখতে স্বচ্ছ মনে হলো। বিছানায় বসে থাকা সত্ত্বেও আমি তার শরীর ভেদ করে পেছনের দেয়ালটা দেখতে পাচ্ছিলাম। আমাকে এরকম দেখাচ্ছে ওই নতুন চাঁদের কারণে, মেয়েটা বলে উঠল। এই নতুন চাঁদ আমাদের থেকে অনেক কিছু জবরদস্তি কেড়ে নেয়। আমাকে অবশ্য এটা কেবল সামান্য চোখ জ্বালা করানো ছাড়া আর কিছুই করতে পারে না। মেয়েটি আমার দিকে তাকিয়ে মাথা দোলালো। নতুন চাঁদের তাহলে তোমার উপরে তেমন কোনো প্রভাব নেই? তাহলে তো তোমার কোনো সমস্যা হওয়ার কথাও না। আমার মনে হয় তুমি এখান থেকে পালানোর একটা বুদ্ধি তাড়াতাড়ি পেয়ে যাবে। তুমি আমাকে নিয়ে ভেবো না। দেখে শুনে মনে হচ্ছে না যে আমরা সবাই এখান থেকে একসাথে পালাতে পারবো। তবে আমি নিশ্চিত যে তুমি চলে যাবার পরে বাইরে তোমার সাথে আমার দেখা হবে। কিন্তু তোমাকে ছাড়া আমি এই জায়গা থেকে পালাবই বা কি করে? মেয়েটি কোনো উত্তর দিল না। কোনো কথা বলার বদলে সে আমার দিকে এগিয়ে এলো, আমার গালে ছোট্ট একটা চুমু বসিয়ে দিল, আর তারপর দরজার সেই সামান্য ফাঁক দিয়ে পিছলে বেরিয়ে উধাও হয়ে গেল। আমি বিছানার ওই জায়গাতেই ঠায় বসে থাকলাম। তার যাওয়ার দিকে বহুক্ষণ ধরে তাকিয়ে থাকলাম। তার চুমুটা আমাকে এমনভাবে আচ্ছন্ন করে গেল যে আমি কিছুতে ঠিক মতো চিন্তা করতে পারছিলাম না। আর একই সাথে আমার দুশ্চিন্তা এমন বেড়ে গেল যে সেটার দুশ্চিন্তা না থেকে আশঙ্কায় পরিণত হলো। এটা অবশ্য ঠিক যে একটা দুশ্চিন্তা বাড়তে বাড়তে যদি আশঙ্কা না হবে তবে সেই দুশ্চিন্তার কথা বলে লাভ নেই। তারপর বেশি সময় পেরোনি, ভেড়া মানুষটা আমার ঘরে ফিরে এলো। তার হাতে একটা থালা, যেটায় ডোনারদের স্তূপ। এই ছেলে, কি হয়েছে তোমার? তোমাকে এমন নড়বড়ে মনে হচ্ছে কেন? শরীর টরীর খারাপ হয়নি তো? না, আমি আসলে চিন্তা করছিলাম। তোমার কথা যা শুনলাম সেটা কি ঠিক? মানে তুমি নাকি আজ রাতে এখান থেকে পালাবার চেষ্টা করবে? আমি কি তোমার সঙ্গে আসতে পারি? অবশ্যই, তুমি চাইলেই আমার সঙ্গে যেতে পারো। কিন্তু তোমাকে এই কথাটা বললোটা কি? এই তো কয়েক মিনিট আগে করিডোরে একটা মেয়ের সঙ্গে দেখা, সেই বলল তোমার কথা। বলল তুমি নাকি তাকে নিয়ে এখান থেকে চলে যাবে আজ। এই জায়গায় যে এত সুন্দর একটা মেয়ে আছে আমার জানাই ছিল না। ওই কি তোমার বান্ধবী যার কথা তুমি সেদিন বলেছিলে? আমার বান্ধবী বটে, আমি আমতা আমতা করে বললাম।
ও আচ্ছা, ভাবাই যায় না বান্ধবী হিসেবে এমন একটা সুন্দরী কাউকে পাওয়া তো ভাগ্যেরই ব্যাপার। ভাই ভেড়া মানুষ, আমরা যদি এখান থেকে কোনো না কোনোভাবে ভেগে যেতে পারি, আমি নিশ্চিত তোমারও এমন অনেক বন্ধু বান্ধব হবে। সে তো মহা আনন্দের ব্যাপার হবে, ভেড়া মানুষ বলল। কিন্তু আমরা যদি সফলভাবে পালাতে না পারি, আমাদের দুজনের কপালে শাস্তি হিসেবে কেবল নরক আছে। নরকের শাস্তি বলতে কি তুমি ওই 10,000 শুঁয়োপোকাগুলোর বয়ামের ভেতরে থাকার কথা বলছো? কত শুঁয়োপোকা থাকবে সেটা বয়ামের আকৃতির উপরে নির্ভর করে। ভেড়া মানুষ মন খারাপ করে বলল, সংখ্যা যাই হোক, অন্তত 10,000 শুঁয়োপোকার সঙ্গে একটা বয়ামের ভেতরে 3 দিন থাকার কথাটা ভেবে আমার মেরুদণ্ড বেয়ে শীতল একটা অনুভূতি নেমে গেল। যদিও আমার পেটে কুড়মুড়ে ডোনাট আর গালের উপরে চমৎকার মেয়েটির একটা চুমু কেমন করে যেন আমাকে সমস্ত ভয় কাটিয়ে দেবার জন্য যথেষ্টই মনে হচ্ছিল। আমি 3টা ডোনাট খেলাম, আর ভেড়া মানুষ খেলো 6টা। আমার এত খিদে পেয়েছিল যে খাবার সময় হুঁশ ছিল না। ভেড়া মানুষ হাসতে হাসতে বলল, তার মুখ দেখে মনে হলো বেশি খেয়ে ফেলার জন্য সে ক্ষমা চায়। নিজের মোটা আর খাটো একটা আঙুল দিয়ে সে মুখের পাশে লেগে থাকা চিনির গুঁড়ো মুছে নিল। আশেপাশে কোথাও একটা ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজল। ভেড়া মানুষ বিছানা থেকে উঠে দাঁড়াল আর নিজের ঝুলে থাকা পোশাকটা ঠিকঠাক করে নেবার জন্য কয়েকবার হাত দিয়ে ঝাড়ল। আমাদের পালাবার সময় হলো। ভেড়া মানুষ আমার পা থেকে চেন আর চেন দিয়ে আটকানো ভারী ধাতব বলটা খুলে দিল। আমরা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম আর আলো আধারির করিডোর ধরে হাঁটতে আরম্ভ করলাম। আমি যেহেতু জুতো জোড়ো জেলখানার ঘরে ফেলে এসেছি, তাই খালি পায়ে হাঁটছিলাম। জুতো কোথাও ফেলে এসেছি শুনলে মা অবশ্য মাথায় হাত দিয়ে বসে পড়বেন। সত্যি বলতে কি, জুতোগুলো ভীষণ ভালো চামড়া দিয়ে বানানো, আর মা আমাকে আমার জন্মদিনে ওই জুতো জোড়ো উপহার দিয়েছিল। সবকিছু বুঝেও আমি সেগুলো জেলখানার ভেতরে ফেলে এলাম, কারণ জুতোর সামান্যতম খসখস শব্দেও যদি বুড়ো লোকটার ঘুম ভেঙে যায় তবে সর্বনাশ হয়ে যাবে। স্টিলের বিশাল দরজাটা পেরোনোর সময় আমার ওই জুতো জোড়ার কথা খুব মনে পড়ছিল। ভেড়া মানুষ আগে আগে যাচ্ছিল, তার চেয়ে আমি আমার মাথার অর্ধেকটা সমান বেশি লম্বা, তাই দুদিকে তার দুটো কানের লাভঝাপ সারাক্ষণ আমার নাকে শুশুরি দিচ্ছিল। শোনো ভাই ভেড়া মানুষ, আমি তার কানে কানে বললাম। কি বলছো? সে ফিসফিস করে বলল। বুড়ো লোকটা কানে কেমন শুনতে পায়। আজকে তো নতুন চাঁদের দিন, সুতরাং সে খুব তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু তার কান খুব খারাপ। তুমি তো আগেও দেখেছো সেটা, এমনকি ঘুমের মধ্যেও সতর্ক থাকে। তাই তুমি তোমার জুতো জোড়োর কথা ভুলে গেলেই ভালো। দেখো, তুমি সুযোগ মতো ঠিক ওই রকম আরেক জোড়ো জুতো কিনে ফেলতে পারো, কিন্তু তোমার মগজ বা তোমার শরীর তো আর নতুন করে বানাতে পারবে না। এই ব্যাপারে তুমি একদম ঠিক কথা বলেছ। এখন কোনো কারণে যদি বুড়োর ঘুম ভেঙেই যায়, তবে নিশ্চিত যে পেছনের পকেট থেকে সে তার বেডটা হাতে ঘোরাতে ঘোরাতে আমাদের সামনে এসে দাঁড়াবে। তার ওই বেডটা আমাদের দুজনকে বিচ্ছিন্ন করে দেবে মুহূর্তেই। আমি তখন আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। সে যখন আমার শরীরে সপাং সপাং বেদ মারবে, আমার আর কিছুই করার থাকবে না। ব্যাপারটা এমন যে বেতের বাড়ি খেলেই আমি তার দাস হয়ে যাই। তুমি কি মনে করো এই বেতের বিশেষ কোনো ক্ষমতা লুকানো আছে? তুমি একদম ঠিক ধরেছ, ভেড়া মানুষ বলল। তারপর সে কিছুক্ষণ চিন্তা করল। বুড়োর হাতের বেডটা দেখতে সাধারণ একটা বেতের মতো, কিন্তু আমি ঠিক জানি না সাধারণ কিনা। ওতে কোনো জাদু থাকলেও থাকতে পারে। কিন্তু বুড়ো যখন তোমাকে বেদ দিয়ে বাড়ি দেওয়া শুরু করে, তোমার আর কিছুই করার থাকে না, তাই না? বেডটা অনেক বড়, সুতরাং ভালোই ভালোই তুমি জুতার কথা ভুলে যাও। জুতার কথা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলেছি, আমি বললাম। তারপর কোনো কথা না বলে আমরা সবচেয়ে লম্বা করিডোরটা ধরে আরো অনেকটা এগিয়ে গেলাম।
ভালো কথা, শোনো, ভেড়া মানুষ বলল। কি বলছো? এরই মধ্যে তুমি তোমার জুতার কথা ভুলে গেছো না? অবশ্যই, সেটা আমি তখনই ভুলে গেছি, আমি বললাম। যাই হোক, আবার জানতে চাওয়ার জন্য মনে মনে তাকে ধন্যবাদ দিলাম। যে চমৎকার জুতা জোড়া আমার ছিল তা যে আমি সত্যি পেছনে ফেলে এসেছি আর কখনো মাথায় আনব না। লম্বা সিঁড়িটা ভীষণ ঠান্ডার পিচ্ছিল। প্রতিটা সিঁড়ির সামনের অংশটুকু ব্যবহার করতে করতে ক্ষয়ে মসৃণ হয়েছিল। যতবার সেই মসৃণ অংশে আমার পা পড়ছিল, মনে হচ্ছিল আমি যেন কোনো পোকার মসৃণ পায়ে পা দিচ্ছি। ঘুরঘুটি অন্ধকারে কেউ যদি ওরকম একটা সিঁড়ি ধরে উপর দিকে উঠতে থাকে তো সেটা মোটেই সহজ নয়। কখনো মনে হচ্ছিল নরম কিছুর উপরে পা দিলাম, যেন পা দিতেই সেটা কুঁকড়ে গেল। আবার কখনো মনে হচ্ছিল যেন আমার পায়ের চাপে কিছু একটা মরমর করে ভেঙে চুরে গেল। এই সমস্ত কষ্টকর অভিজ্ঞতার কারণে তখন হুট করে মনে হলো, ধুর, আমি জুতোটা পায়ে দিয়ে এলেই পারতাম। তবে সেভাবেই ধীরে ধীরে আমরা সিঁড়িটার শেষ মাথায় পৌঁছালাম আর সেই স্টিলের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেড়া মানুষ তার পোশাকের পকেট থেকে বিশাল একটা চাবির রিং বের করল। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আমি কিছুতেই চাই না যে বুড়ো হাবড়াটা ঘুম থেকে জেগে উঠুক। একদম ঠিক বলেছে, আমি বললাম। একটা চাবি বেছে নিয়ে সে দরজার তালায় ঢোকালো আর বাম দিকে মোচড় দিল। চাবি ঘোরানোর সাথে সাথেই বিশ্রী কিরকির শব্দ শোনা গেল আর দরজাটা বিকট ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। কোনো কিছুই আর নিস্তব্ধ ছিল না সেখানে তখন। আমার মনে আছে, এই দরজার পর থেকে শুরু হবে সত্যিকারের গোলকধাঁধা। আমি বললাম, ঠিক বলেছ তুমি। ভেড়া মানুষ বলল, সত্যি। এরপর থেকে করিডোরগুলো ভীষণ গোলমেলে। আমি নিজেও ঠিকমতো মনে করতে পারি না অনেক সময়। তবে আমরা দুজনে মিলে ঠিকই খুঁজে পথ বের করে চলে যাব। সেও মনে করতে পারে না অনেক সময়। ভেড়া মানুষের এই কথায় আমি কিছুটা হতাশ হয়ে গেলাম। গোলকধাঁধার ব্যাপারে আমি যতটুকু বুঝি তা হলো, যে কোনো রাস্তা বেছে নিয়ে হাঁটতে হাঁটতে তার শেষ মাথা পর্যন্ত যাবার আগে কিছুতেই বোঝার উপায় নেই যে ঠিক যাচ্ছি নাকি ভুল। আর শেষে গিয়ে যদি দেখা যায় যে রাস্তা বেছে নিতে ভুল হয়েছে, তখন আবার শুরুতে ফিরে এসে নতুন রাস্তা পছন্দ করতে অনেক বেশি সময় লেগে যায়। গোলকধাঁধায় হেঁটে সঠিকভাবে শেষ প্রান্তে পৌঁছানোর ক্ষেত্রে এটাই বড় সমস্যা। আমি যেমনটা ভেবেছিলাম, ভেড়া মানুষকে নিশ্চয়ই অনেকবার বিচিত্র করিডোর দিয়ে হাঁটা ধরতে হবে আর ভুল হয়েছে বোঝার পরে আবার শুরুর জায়গায় ফিরে আসতে হবে। অথচ আমার মনে হলো, আমি ধারণা করলাম যে কোনো না কোনোভাবে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। দেখলাম হাঁটতে হাঁটতে কখনো কখনো ভেড়া মানুষ থমকে দাঁড়ায় আর করিডোরের দেয়ালে নিজের আঙুল ছুঁয়ে কিছু একটা বোঝার চেষ্টা করে। তারপর আঙুলটা নিজের দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে গভীর কোনো চিন্তায় ডুবে যায়। কখনো আবার মেঝের উপরে উপুর হয়ে কান লাগিয়ে রাখে। কখনো ছাদ থেকে ঝুলে পড়া মাকড়সার ঝুলের উপর বসা মাকড়সার সঙ্গে অদ্ভুত নিচু স্বরে কি যেন কথাও বলে। আর যখনই করিডোরে কোনো বাঁক আসে, সেখানে দাঁড়িয়ে সে বাতাসের পাক খাওয়ার মতো নিজের চারদিকে বেশ কয়েকবার ঘুরে নেয়। তারপর সিদ্ধান্ত নেয় কোন দিকে এগোবে। গোলকধাঁধার মধ্যে সঠিক রাস্তা খুঁজে পাওয়ার জন্যে ভেড়া মানুষের ওটাই হয়তো কৌশল। তবে যেভাবে সেদিন ওই করিডোরগুলো পেরিয়ে জেলখানার ঘরটা পর্যন্ত পৌঁছেছিলাম, অত সহজে যে বেরোনো যাবে না এতটুকু নিশ্চিত ছিলাম। ধীরে ধীরে সময় এগোতে লাগলো। ভোরের কাছাকাছি যখন প্রায়, নতুন চাঁদের আগের রাতের ঘুরঘুটি অন্ধকার যেন প্রতি মুহূর্তে হালকা হয়ে আসছিল। ভেড়া মানুষ আর আমি দ্রুত পা চালাতে লাগলাম। আমাদের জানা ছিল যে দিনের আলো ফোটার আগেই আমাদের শেষ দরজাটায় যেয়ে পৌঁছাতে হবে। তা না হলে বুড়ো জেগে যাবে আর টের পেয়ে যাবে যে আমরা আমাদের জায়গায় নেই। তারপর যথারীতি আমাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবে। তুমি কি মনে করো যে আমরা শেষ পর্যন্ত ওই দরজাটায় পৌঁছাতে পারবো? আমি জানতে চাইলাম। নিশ্চয়ই, সবকিছু ঠিকঠাক মতো চলছে বলেই
মনে হচ্ছে, একদম তুলতুলে কেকের একটা টুকরোর মতো। তার কথা আমি নিশ্চিত হলাম যে ভেড়া মানুষ এর পরের রাস্তাটুকু ভালোভাবেই জানে। আমরা করিডোর ধরে দৌড়াতে দৌড়াতে আগালাম। প্রথমে কয়েকটা মোড় বামে, তারপর উল্টো দিকে কোথাও এতটুকু থামিনি আমরা। শেষ পর্যন্ত শেষ করিডোরটা একটা দরজা এসে শেষ হলো। করিডোরের শেষ মাথায় দরজাটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। দরজার লম্বা ফাটা অংশ দিয়ে বাইরের কোনো বাতির আলোর রশ্মি দেখা যাচ্ছিল। দেখলে তো, ভেড়া মানুষ গর্বিতভাবে বলল। আমি আগেই জানতাম যে আমি এই পর্যন্ত আসতে পারবো। এখন আমাদের আর শুধু যা করতে হবে তা হলো এই দরজাটা খুলে বাইরে যেতে হবে, ব্যাস। তাহলেই তুমি আর আমি একেবারে স্বাধীন। ভেড়া মানুষ দরজাটা যেই খুলল, ঠিক তখন ওপারে বুড়ো লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সে যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। এটাই সেই ঘর যেখানে বুড়োর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। রুম নাম্বার 107, মাটির নিচে লাইব্রেরির যে তলা, সেখানে। বুড়ো লোকটা নিজের টেবিলে গিয়ে বসল, আর দুটো চোখ আমার দিকে স্থির। বুড়োর ঠিক পাশেই বসেছিল বড় কালো একটা কুকুর। কুকুরটার চোখ দুটো সবুজ, আর গলায় নানা রকম পাথর বসানো একটা চামড়ার বেল্ট। কুকুরটার থাবাগুলো ইয়া বড়, আর প্রতিটা থাবায় 6টা করে নখ। তার কানের শেষ প্রান্তগুলো 2 ভাগ করে চিমটের মতো করে রাখা, আর তার নাক হলো লালচে বাদামি, সূর্যের আলোয় পোড়া। এটাই সেই কুকুর যে বহু বছর আগে আমাকে কামড় দিয়েছিল। বুড়োর পাশে বসে থাকা কুকুরটা তার বড় বড় দাঁতের ফাঁক দিয়ে আমার পোষা পাখি বুড়োর পাশে বসে থাকা কুকুরটা তার বড় বড় দাঁতের ফাঁকে আমার পোষা পাখি স্টার্লিং এর রক্তাক্ত শরীরটা আটকে ধরে রেখেছিল। আমি চিৎকার করে কেঁদে উঠে পেছন দিকে পড়ে যেতে লাগলাম, কিন্তু ভেড়া মানুষটা পেছন থেকে আমাকে ধরে ফেলল। আমরা সেই কখন থেকে তোমাদের জন্য এখানে অপেক্ষা করছি, বুড়ো লোকটা বলল। গাধা, তোমাদের এত বেশি সময় লাগলো কেন? হ্যাঁ, আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পারি স্যার। চুপ করো, গাধা কোথাকার, বুড়ো লোকটা চিৎকার করে উঠল। বুড়ো তার পোশাকের পেছনের পকেট থেকে বেডটা টান দিয়ে বের করে আনলো, আর টেবিলের উপর সপাং করে এক বাড়ি বসিয়ে দিল। কুকুরটার কান দুটো খাড়া হয়ে গেল, আর ভেড়া মানুষ ভয় একেবারে পাথরের মতো স্তব্ধ। ঠিক আছে, যা হবার হয়েছে, বুড়ো লোকটা বলল। এখন ভাবতে হবে তোমাদের দুজনকে আমি শেষ করব কি করে। আচ্ছা, তাহলে আপনি নতুন চাঁদের রাতে মোটেও তাড়াতাড়ি ঘুমোতে যাননি? আমি মিনমিন করে জানতে চাইলাম। তুমি ভীষণ মিষ্টি একটা ছেলে, ঠিক না? বুড়ো লোকটা ভেংচি কাটার মতো করে বলল। আমি জানি না এই ফালতু খবরটা তোমাকে কে দিয়েছে, কিন্তু আসল কথা হলো আমাকে বোকা বানানো অত সহজ নয়। আমি তোমাদের দুজনের মতো বোকাদের চালাকি এমন সহজে ধরে ফেলতে পারি যে দিনের কটকটে আলোয় একটা মিষ্টি তরমুজ ভেজে নেওয়া তার চেয়ে কঠিন। আমার চোখের সামনে ঘরটা ঝুপ করে অন্ধকার হয়ে গেল। আমার সামান্য অসতর্কতার জন্য সমস্ত কিছু বরবাদ হয়ে গেল। এমনকি আমার বোকামির সাজা ছোট্ট পাখি স্টার্লিংকেও পেতে হলো। আমি আমার চমৎকার জুতা জোড়া হারালাম, আর সম্ভবত আমার মাকেও আর কখনো দেখতে পাবো না। আর তুমি? তার বেতের লাঠিটা হাওয়ার মধ্যে উপরে তুলে ভেড়া মানুষের দিকে তাক করে হুঙ্কার দিল বুড়ো লোকটা। আমি তোমার শরীরটাকে সুন্দর সুন্দর টুকরোয় কুচি কুচি করে কাটবো, আর হাজার হাজার পোকামাকড়কে খাইয়ে দেব। ভেড়া মানুষটা চট করে আমার পেছনে এসে লুকালো। তার মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপছিল। প্রথমে তোমার কথা বলি, প্রিয় ছোট্ট বন্ধু। বুড়ো লোকটা আমার দিকে ইশারা করে বলল, তোমার জন্য যা শাস্তি হবে তাহলে এই কুকুরকে দিয়ে আমি তোমাকে খাইয়ে নেব। একেবারে জ্যান্ত অবস্থায় সে তোমাকে খাবলে খাবলে খাবে। চিৎকার আর আর্তনাদ করতে করতে তুমি মারা যাবে, কিন্তু তোমার মগজটা থাকবে আমার জন্যে। অবশ্য তুমি
ওই বইগুলো সব মুখস্থ করে ফেললে মগজটা যতটা মজাদার ক্রিমে ঠাসা হতো অতটা হবে না, তবে তা নিয়ে আমার কোনো আফসোস নেই। তোমার মগজের শেষ বিন্দু পর্যন্ত আমি মজা করেই খাবো। বুড়ো লোকটা তার দাঁতগুলো বের করে অদ্ভুত আর কুৎসিতভাবে হাসল। সেই হাসি দেখে কুকুরটার সবুজ চোখগুলো আনন্দে চিকচিক করে উঠল। আর ঠিক তখনই আমি লক্ষ্য করলাম আমার পোষা পাখি স্টার্লিং কুকুরটার দুই দাঁতের ফাঁকের মাঝখানে আটকে থাকা অবস্থায় আস্তে আস্তে ফুলে উঠছে। ফুলে বড় হতে হতে সে যখন একটা মুরগির সমান আকৃতি হয়ে গেল, তখন গাড়ির ভেতরে যে কপিকল থাকে তার মতো করে কুকুরটার মুখের দুটো পাটি খুলে গেল। কুকুরটা নতুন করে স্টার্লিংয়ের শরীরে কামড় বসাতে চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কুকুরটার মুখটা বিকৃত হয়ে গেল। সেখান থেকে মর্মর করে হাড় ভাঙার শব্দ শোনা গেল। বুড়ো লোকটা উন্মাদের মতো উত্তেজিত হয়ে তার হাতের বেটটা দিয়ে স্টার্লিংকে বাড়ি দিতে চেষ্টা করলো, কিন্তু পাখিটার শরীর ফুলতেই থাকলো যতক্ষণ না সেটা একটা বড়সড় ষাঁড়ের সমান হয়ে যায়। তারপর সেই শরীর বুড়ো লোকটাকে দেয়ালের সঙ্গে শক্ত করে চেপে ধরল। ছোট্ট ঘরটা স্টার্লিংয়ের বিশাল দুটো পাখার ফরফর আওয়াজে গমগম করতে লাগলো। দৌড় দাও, পালাও, এটাই তোমাদের সুযোগ, স্টার্লিং বলল। স্টার্লিংয়ের কথাগুলো সেই সুন্দরী মেয়েটার কণ্ঠস্বরে শোনা গেল। কিন্তু তোমার কি হবে? আমি স্টার্লিংকে জিজ্ঞেস করলাম, যে আসলে সেই মেয়েটা। আমাকে নিয়ে ভেবো না, আমি তোমাদের পেছনে পেছনে আসছি, ভাগো, দৌড়াও, তাড়াতাড়ি না গেলে তোমরা চিরকালের জন্য এখানেই হারিয়ে যাবে। মেয়েটা বলল, যে আসলে স্টার্লিং। আমি তার কথা মতো কাজ করলাম। এক ঝাটকায় ভেড়া মানুষের হাতটা ধরে আমি ওই ঘর থেকে বেরিয়ে এলাম, আর একবারও পেছনের দিকে তাকাইনি। তখন ছিল ভোর, লাইব্রেরির একেবারে শুনশান। আমরা দুমদাম করে সিঁড়ি বেয়ে উঠলাম। পড়ার বড় হলরুমটা দৌড়ে পেরিয়ে গেলাম। শেষ মাথায় এসে একটা জানালায় ধাক্কা দিয়ে খুললাম। তারপর লাফিয়ে বেরিয়ে গেলাম সেখান থেকে। আর তারপর আমরা যত জোরে দৌড়ানো সম্ভব দৌড়াতে দৌড়াতে পাশের পার্কটায় গিয়ে উপস্থিত হলাম। সেখানে গিয়ে সবুজ ঘাসের উপরে ধূপ করে শুয়ে পড়লাম। ভালো করে নিঃশ্বাস নেওয়ার জন্য চোখ বন্ধ করে বহুক্ষণ শুয়ে থাকলাম। আমার মনে হয় আমি তারপরের অনেকক্ষণ চোখ খুলিনি। যখন চোখ খুললাম, ভেড়া মানুষকে কোথাও দেখতে পেলাম না। ঘাসের উপরে উঠে দাঁড়ালাম আর চারদিকে তাকে খুঁজতে লাগলাম। ফুসফুসে যতটা সম্ভব বাতাস ভরে নিয়ে চিৎকার করে করে আমি তার নাম ধরে ডাকতে লাগলাম, কিন্তু কোনো জবাব এলো না। সকালের সূর্যের আলোর প্রথম রশ্মি উঁচু গাছের পাতায় এসে পড়ল। ভেড়া মানুষ আমাকে কোনো কিছু না জানিয়ে কোথায় যেন হারিয়ে গেল। সেখানকার ঘাসের উপরে কিছুক্ষণ আগে পড়ে থাকা শিশিরের মতো উবে গেল। মা আগেই আমার জন্য গরম গরম খাবার টেবিলে দিয়ে রেখেছিলেন, আর আমি বাসায় ফিরে দেখলাম আমার জন্য তিনি অপেক্ষা করছেন। তিনি আমাকে দেরি করার জন্য কিছুই জিজ্ঞেস করলেন না। এমনকি আমি স্কুল থেকে কেন সোজা বাসায় ফিরে আসিনি, অথবা শেষ 3-3টে রাত আমি কোথায় কাটিয়ে এলাম, কিংবা আমার পায়ের কোনো জুতা নেই কেন, একটা সামান্য কথাও তিনি জানতে চাইলেন না, কোনো অভিযোগ করলেন না। এটা একেবারেই বলতে গেলে তার স্বভাবের সঙ্গে মানানসই কোনো ব্যবহার ছিল না। আমার পোষা পাখি স্টার্লিং হাওয়া তার শূন্য খাঁচাটা পড়েছিল শুধু। আমিও মাকে স্টার্লিংয়ের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলাম না। মনে হলো যা হয়েছে হয়েছে, এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। মায়ের মুখ কেন যেন আগের চেয়েও বেশ কালো লাগছিল। মনে হচ্ছিল তার চারদিকে যেন ছায়া ঘিরে আছে। তবে সেটা এমনও হতে পারে যে যা ভাবছি তা আমার মনের ভুল ছাড়ার কিছুই না। তারপর থেকে আমি কোনোদিন শহরের বড় লাইব্রেরিতে যাইনি। তবে আমার প্রায় মনে হতো যে ভীষণ প্রতাপশালী মানুষদের ভেতরে একজনকে আমাকে খুঁজে বের করতে হবে, যিনি কিনা ওই লাইব্রেরিটা পরিচালনা করেন। তার কাছে জানতে হবে আমার সঙ্গে এমন আচরণ করা হলো কেন, আর তাকে এই খবরটাও দিতে হবে যে
লাইব্রেরির মাটির নিচের তলায় জেলখানার ঘরের মতো ঘর আছে। এটা যদি প্রকাশ না করি তবে অন্য কোনো নিরীহ বাচ্চার ভাগ্যে ঠিক আমারই মতো দুর্ঘটনা ঘটবে। যদিও তারপর থেকে বরাবর সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে ফিরে আসার সময় লাইব্রেরির বিল্ডিংটার দিকে চোখ পড়লেই আমি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াই। আমি অবশ্য এমনিতেও প্রায় আমার সেই প্রিয় চামড়ার জুতো জোড়ার কথা ভাবি, যেগুলো আমি লাইব্রেরির নিচে জেলখানার ঘরে ফেলে এসেছি। সেগুলোর কথা ভাবতে ভাবতে আমি আবার ভেড়া মানুষ আর কণ্ঠস্বরবিহীন সেই চমৎকার মেয়েটার কথা ভাবতে শুরু করি। তাদের দুজনের কি সত্যি কোনো অস্তিত্ব ছিল? সেখানে আমার বা তাদের সঙ্গে যা যা ঘটেছিল তার কতটুকুই বা আমি মনে করতে পারি? সত্যি কথা বলতে কি, একের পর এক ঘটনার ব্যাপারে আমি নিজে আসলে নিশ্চিত নই। মোট কথা, আমি যা জানি তা হলো আমি আমার জুতো আর সবচেয়ে প্রিয় পোষা পাখি স্টার্লিংকে হারিয়েছি। গত মঙ্গলবারে আমার মা মারা গেছেন। নানান রকম রহস্যময় সব অসুখে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। আর সেদিন সকালে টু শব্দ না করে টুপ করে মরে গেলেন তিনি। তার শেষকৃত্য অনুষ্ঠানটাও হলো খুব সাদামাটা ভাবে। তারপর থেকে আমি একেবারে একা। আমার মা নেই, আমার পোষা পাখি স্টার্লিং নেই, ভেড়া মানুষও উধাও, চমৎকার সেই মেয়েটিও মিলিয়ে গেছে। আমি অন্ধকারে রাতভর একা একা শুয়ে থাকি, এমনকি ভোর রাত প্রায় 2টো পর্যন্ত। আমি চুপচাপ লাইব্রেরির মাটির নিচে জেলখানার সেই ছোট্ট ঘরটার কথা ভাবতে থাকি। আমি ভাবতে থাকি একা হয়ে যাওয়াটা ঠিক কেমন। আমার চারদিকে ভারী অন্ধকারের ঘনত্ব নিয়েও আমি ভাবি। আমার চারপাশে ঘিরে থাকে নতুন চাঁদ ওঠার ঠিক আগের রাতগুলোর মতো গাঢ় অন্ধকার। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই, তবে ভূত নেশনে সরাসরি আপনাদের সাথে থাকব। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন। স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে। আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাবো। আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার মতামত দিয়ে আরও কিভাবে আমরা ভূত নেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সে সম্পর্কে মতামত জানাবেন। ধন্যবাদ।